রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস FM এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প রাহুল চক্রবর্তীর লেখা কথা রেখো। আমরা এই গল্পটি নিয়েছি নবকল্লোল থিয়েটার গ্রুপ থেকে। মুখ্য চরিত্রে শতদ্রু, নয়না এবং কথক। শুরু হচ্ছে কথা রেখো। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলো শতদ্রুর। যে পাঠিয়েছে তার নাম নয়না চক্রবর্তী। নামটা চেনা চেনা ঠেকল শতদ্রুর। এই নামের সাথে পরিচয় ছিল বহু বছর আগে। এই মেয়েটা কি সেই? দোনো করতে করতে অ্যাকসেপ্ট করে নিল ফ্রেন্ড রিকোয়েস্টটা। শতদ্রুর বয়স এখন 26। একটি আন্তর্জাতিক কোম্পানিতে কর্মরত সে। বছর 4 আগে অন্তরার সাথে বিচ্ছেদের পর সে আর কোনো সম্পর্কে জড়ায়নি। বাইরে সিঙ্গেল অ্যান্ড এনজয় লাইফ স্ট্যাটাস শেয়ার করলেও আসলে ভিতরে কোথাও একটা নিঃসঙ্গ জীবন বয়ে নিয়ে চলার কষ্ট ওকে আরও নিঃসঙ্গ করে দিচ্ছে। আসলে বাইরে মানুষ যা দেখায় তা বেশিরভাগ সময় মনের কথা হয় না। বিভিন্ন দুর্ঘটনা মানুষকে কঠিন একটা বর্ম পড়তে বাধ্য করে, যাতে অযাচিত কেউ আর আঘাত না হানতে পারে। কিন্তু আবার কিছু মানুষ থাকে যারা এই কঠিন বর্মের আড়ালে লুকিয়ে থাকা নরম হৃদয়ের মানুষকে চিনতে পারে, ছুঁতে পারে। বহু যুগ পেরিয়ে যায় আসল মানুষের প্রতীক্ষায়। একটু পরেই মেসেঞ্জারে একটি মেসেজ এলো শতদ্রুর মোবাইলে। এই, চিনতে পারছো? আমি যাকে ভাবছি সেই কি তুই? সেই নোনা? ইস, এখনো ওই নামে কেউ ডাকে নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছ। কেমন আছো? ও মাই গড, কত বড় হয়ে গেছিস! হ্যাঁ, কি করবো বল, ওই নামটাই তো মনে ছিল। কত ছোট্ট ছিলিস। তুমিও তো কত বড় হয়ে গেছো। তোমায় ফেসবুকে দেখলাম, দেখেই চেনা চেনা লাগছিল। তারপর মাকে দেখানোর পর মা কনফার্ম করলো যে তুমি সেই সদু। সত্যি এত বাজে ডাকনাম দিয়েছে না আমাদের মা বাবারা, কি বলবো। তারপর বল, কি করছিস এখন? ফেসবুক এমন একটি মাধ্যম যা হয়তো ছোটবেলাকে ফিরিয়ে নিয়ে আসে হঠাৎ করেই। শতদ্রু যখন ক্লাস 9-এ পড়ে, তখন নয়না ক্লাস 7-এ। বারাসাত এলাকায় একই বাড়িতে ওদের দুটি পরিবার পাশাপাশি ভাড়া থাকত। প্রায় বছর 4 প্রতিবেশী ছিল ওরা। তারপর নয়নার পরিবার স্থান পরিবর্তন করে চলে যায় বারুইপুর অঞ্চলে, আর শতদ্রুরা থেকে যায় ওই একই এলাকায়। বহু বছর যোগাযোগ ছিল না দুই পরিবারের, অথচ ওরা প্রতিবেশী থাকাকালীন বেশ হইচইয়ের মধ্যে দিন কাটাত। আর্থিক দিক থেকে সচ্ছল হয়তো ছিল না দুই পরিবার, কিন্তু ছোট ছোট খুশি খুঁজে নিতে শিখেছিল ওরা দুজন ছোট থেকেই। বর্ষাকালে উঠোনে জল জমলে দুজনে মিলে ভাসিয়ে দিত কাগজের নৌকো। আবার প্রতি শুক্র এবং শনিবার একসাথে দূরদর্শনে হিন্দি সিনেমা দেখার নির্মল আনন্দ ছিল। স্বল্পভাষী নয়নার ছোটবেলার ডাগর দুটি চোখ ভেসে উঠল শতদ্রুর মনের আয়নায়। মনে মনে হেসে উঠল সে। ফেসবুকে নয়নার প্রোফাইল পিকচার দেখল শতদ্রু। সেই বাচ্চা মেয়েটি আজ পূর্ণ যুবতী। এক অদ্ভুত লাবণ্য ফুটে উঠেছে চোখে মুখে, কিন্তু ছোটবেলার সেই ডাগর চোখ দুটি এখনো সেরকমই সরল রয়েছে বলে মনে হলো শতদ্রুর। ফেসবুকে কথা চলতে থাকলো দুজনের মধ্যে বেশ কিছুদিন। বেশিরভাগ কথাই ছিল ছোটবেলার নস্টালজিয়ায় ঘেরা। এই, তোর মনে আছে সেই উঠোনে একসাথে আমরা সবাই মিলে ফিস্ট করতাম? হ্যাঁ, মনে থাকবে না আবার? ওই দিনগুলো এখনো মনে আছে স্পষ্ট। চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করা হতো, বেশ মজা হতো। হ্যাঁ, এখন তো চারিদিকে ফ্ল্যাট কালচার, সেভাবে আর প্রতিবেশী বলে কিচ্ছু নেই। আর কত কি পাল্টে গেছে। হ্যাঁ, হয়তো এগুলো না পাল্টালেই না ভালো ছিল। সত্যি, আমাদের ছোটবেলায় হয়তো অনেক কিছু ছিল না যা এখন আছে, কিন্তু যা ছিল সেসব আজ আর চাইলেও পাওয়া যাবে না। এটাই হয়তো কঠিন বাস্তব। তোর সাথে কথা বললেই না আমার ছোটবেলার সব দৃশ্য স্মৃতিতে ভেসে ওঠে। এটাই বা কম কি? সব কিছু ফিরে পেলে তার দাম কমে যায়। কিছু না পাওয়াই থাক, তাতে হয়তো সেই সব দিনগুলোর মূল্য অনেক বেশি হয়ে থাকবে আমাদের কাছে। এই রকম কথার আদান প্রদানের মাধ্যমেই
হয়তো গড়ে উঠতে পারত এক নতুন সম্পর্ক। কিন্তু অদৃষ্টের বোধহয় অন্যরকম ইচ্ছে ছিল। কিছুদিন পর হঠাৎ দুজনের মধ্যে কথাবার্তা থেমে গেল। এক অলিখিত বিরতি নেমে এলো ওদের দুজনের মধ্যে। সূর্যাস্তের সময় মেঘের রং লাল হওয়ার আগেই মনে হলো সূর্যি মামা যেন অস্ত গেলেন। কিন্তু সমস্ত রাতের শেষে দিন আসে। সেরকমই এই অপরিণত সম্পর্কের সূর্যোদয় হলো 1 বছর পর। নয়নার পরিবার আবার সেই পুরনো অঞ্চলে ফিরে এলো যেখানে শতদ্রু থাকে। এরই মধ্যে একদিন ওই অঞ্চলের এক জায়গায় নয়না দেখতে পেল শতদ্রুকে পথনাটক করতে। শতদ্রু একটি আঞ্চলিক গ্রুপ থিয়েটার দলের সাথে যুক্ত ছিল। সেই দলেরই পথনাটক চলছিল সেদিন। ছাপ্পা তো আমায় মারতেই হবে অফিসার। এই যে গ্রামে এত লোক দেখছেন, সবাই আমার কথায় ওঠে আর বসে, আর এরা তো সবাই আমাকেই চায়। কতগুলো বহিরাগত ভোটার এসে আমার বিরুদ্ধে ভোট দিয়ে চলে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? সবাই যদি আপনাকেই চায় তাহলে আপনার ছাপ্পা দেওয়ার প্রয়োজন কি? হ্যাঁ, আর আমি তো রয়েছি এখানে। বহিরাগত ভোটার কোনোভাবেই ভোট দিতে পারবে না যতক্ষণ আমি এখানে আছি, সেটা আপনার বিরুদ্ধে হোক কিংবা আপনার পক্ষে। এই বেশি বাড়বেন না, তাহলে কিন্তু আপনার লাশ বাড়িতে ফিরবে। আরে সরকারি কাজে এসছেন, খাওয়া দাওয়া করুন, মজা করুন, ফুর্তি করুন, ভদ্রভাবে বাড়ি চলে যান। বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি থাকতে কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমার কথা না শুনলে আপনার জীবনের গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারছি না। আমাকে মৃত্যু ভয় দেখাবেন না মন্ত্রী মশাই। বাকি আর 5টা প্রিসাইডিং অফিসারের মতো ভাবার ভুল করবেন না কিন্তু একদম। নাটকে শতদ্রু এবং তার সঙ্গীদের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেল নয়না। এক অদ্ভুত ভালো লাগা কাজ করল তার মধ্যে। আবার ওদিকে নাটকের ফাঁকে দর্শকের ভিড়ের মাঝে শতদ্রু কিন্তু দেখে নিয়েছে নয়নাকে। নাটক শেষ হলে নিজে থেকেই দেখা করল সে। আরে তুই এখানে? আমি তো তোকে দেখে অবাকই হয়ে গেলাম। আমরা তো এখানে এই মাসেই শিফট করলাম। হ্যাঁ, তো ব্যস্ততার মধ্যে তোমাদের জানানো হয়নি। আমার মা যাবে কাকিমার সাথে দেখা করতে এর মধ্যেই। আরে বাস, দারুণ খবর তো। ওয়েলকাম টু বারাসাত अगेन। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তুমি তো দারুণ অভিনয় করো। শুধু তুমি নও, তোমাদের পুরো দলটাই দারুণ। খুব ভালো লাগলো। আমি তো বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, বাড়ি ফেরার সময় দেখি নাটক হচ্ছে, তো দাঁড়িয়ে গেলাম। থ্যাংক ইউ রে। আমাদের সামনে প্রোসেনিয়াম শো আছে, দেখতে আসিস, ভালো লাগবে। অবশ্যই আসবো। তুমি কি এখন বাড়ি যাবে? হ্যাঁ রে, একটু কাজ আছে। আজকে তো বেশি কথা বলা যাবে না। এক কাজ কর, এই রবিবার কোথাও ঘুরে আসি, অনেক আড্ডা মারার বাকি আছে। হঠাৎ এই প্রস্তাবে রীতিমতো হকচকিয়ে গেল নয়না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, যাওয়াই যায়। বলো কোথায় যাবে? নন্দন যাওয়া যেতে পারে, ওখানে অনেক দিন যাওয়া হয় না, আড্ডাও হবে বেশ। ওকে, ডান। সেই রাতে নয়নার চোখে ঘুম এলো না। হঠাৎ করে এরকম ডেটে যাওয়ার প্রস্তাব সে আশা করেনি। অবশ্য হতে পারে এটা নিছকই আউটিং, হয়তো আর কোনো উদ্দেশ্য নেই শতদ্রুর। দোনোমনো করতে করতে সে ফোন করলো তার ছোটবেলার বান্ধবী রাইমাকে। বলো ডার্লিং, কি ব্যাপার এত রাতে? আরে ভাই, সেই তোকে শতদ্রুর কথা বলেছিলাম না? হ্যাঁ, তোর সেই ছোটবেলার প্রেম তো? ধুস, ইয়ার্কি মারিস না। ওই বয়সে প্রেম টেম বুঝতাম নাকি। তবে হ্যাঁ, ওই একটু হালকা ভালো লাগা তো আছে। ও সব বাদ দে। আসল বিষয়টা হলো, আজকে ওর সাথে দেখা হয়েছিল। হঠাৎ করে এই রবিবার দেখা করতে বললো, নন্দন যাবে বলছে। বুঝতে পারছি না কি করব। আরে সমস্যা কোথায় এখানে? যা দেখা কর। বলা তো যায় না, দুম করে একটা রিলেশনশিপ হয়ে যেতেই পারে। সেই লাস্ট ব্রেকআপের পর তো অনেকদিন সিঙ্গেল থাকলি, এবার একটু প্রেম টেম কর। ভাই, তুই একটু বেশি দূরে চলে যাচ্ছিস। ওকে দেখে কেমন একটা মাম্মাস বয় লাগে, আমার টাইপের মনে হয় না। সেটা তুই না মিশে বুঝছিস কি করে? আগে মিশে দেখ। যা যা, অত ভাবিস না, ঘুরে আয়। বলছিস? আচ্ছা ঠিক আছে, ঘুরে আসি। রাখলাম, গুড নাইট। গুড নাইট ডার্লিং।
রবিবার এসে গেল দেখতে দেখতে। দুজনে নন্দনে সিনেমা দেখতে গেল একসাথে। সিনেমা দেখার পর কলকাতার রাস্তা ধরে হেঁটে গেল দুজনে পাশাপাশি। ময়দান পেরিয়ে ওরা দুজনে ঢুকল একটা ক্যাফেতে। কথাবার্তা চলল অনেকক্ষণ। নয়না বুঝতে পারল যাকে সে মাম্মাস বয় ভাবছিল আদতে সে মানুষটা ঠিক উল্টো। শতদ্রুর চরিত্রের মধ্যে রয়েছে এক বলিষ্ঠ পুরুষ, যে পুরুষ জানে নারীকে কিভাবে সম্মান দিতে হয়, যার মধ্যে রয়েছে নিজস্ব চিন্তাধারার বহিঃপ্রকাশ। বাড়ি ফেরার পর থেকে শুরু হলো দুজনের বাক্যালাপ। যত দিন যায় ক্রমশ একে অপরের প্রতি আকৃষ্ট হতে থাকে দুজনে। শতদ্রু বুঝতে পারে নয়নার হৃদয় নরম হলেও ওর রয়েছে এক চিন্তাশীল মগজ। পাপা কি পরি হওয়ার দুনিয়ায় সে এক লড়াকু মেয়ে। পারফেক্ট ম্যাচ বলে নাকি কিছু হয় না, সবটাই অ্যাডজাস্টমেন্টের খেলা। কিন্তু দুজনের মনে হতে থাকলো এই বুঝি সেই পারফেক্ট ম্যাচ। মেঘের রংটা ধীরে ধীরে লাল হতে থাকলো। দুজনেই বুঝতে পারছিল দুজনের মনের কথা, কিন্তু মুখ ফুটে বলে ওঠা হচ্ছিল না কারোরই। বুকের মাঝে তীব্র আগুন জ্বলে উঠতে থাকলো দুজনের। এই আগুন ভালোবাসার, একে অপরের কাছে ধরা দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিল দুজনের মধ্যে পরবর্তী 1 মাসের মধ্যেই। অবশেষে অলিখিত চুক্তি অনুযায়ী শতদ্রুকে এই সাহসিকতার কাজটা করে ফেলতেই হলো। সেদিন শতদ্রুর জন্মদিন। রাত 12:10 নয়না ফোন করে উইশ করল ওকে। সেই সময় বলার চেষ্টা করেও কিছু বলতে পারল না শতদ্রু। সেদিনই রাতে আবার ফোন করল সে নয়নাকে। নয়না, তোর সাথে কথা বলা যাবে এখন? ফ্রি আছিস? হ্যাঁ বলো না, জন্মদিন আজকে পার্টি করছো না? না মানে আমি একটু অফিসের কাজে বাইরে এসেছি, এখন হোটেলে আছি। তোকে কাল বললাম তো। ওহো হ্যাঁ হ্যাঁ, সরি, একদম মাথায় ছিল না। আসলে খুব ব্যস্ত ছিলাম তো আজকে, 2 জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম। কেমন হলো? হলো তো ভালোই, দেখা যাক কি হয়। যাই হোক, তুমি বলো কি বলছিলে? না মানে আসলে ভেবেছিলাম তোকে সামনাসামনি এই কথাটা বলবো, কিন্তু ঠিক সামনে বলার সাহস জোগাড় করে উঠতে পারলাম না, তাই ফোন করেছি। আসলে শতদ্রু কিছুক্ষণ চুপ করে থাকলো। আসলে কি? আসলে আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি। গত 1 মাস ধরে তোর সাথে কথা বলার পর মনে হয়েছে তুই হয়তো সেই যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। তোর ভাবনা চিন্তা, তোর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আমায় মুগ্ধ করেছে নয়না। সবটা হয়তো আমি গুছিয়ে বলতে পারবো না এখন। আমি জানি না তুই আমাকে সেভাবে দেখিস কিনা, তবে আমার মনে হলো আমার মনের কথাটা তোকে জানিয়ে দেওয়া দরকার। বাকি তুই যা বলবি তাই হবে। এতদিন লাগিয়ে দিলে এটা বলতে? আমি তো ভেবেছিলাম আরও কয়েকদিন আগেই বলবে। ওয়েল, আমি জানি না আমার এত তাড়াতাড়ি হ্যাঁ বলে দেওয়াটা ঠিক হবে কি না, কিন্তু কোথাও গিয়ে যে টান, যে মায়া তৈরি হয়েছে আমার তোমার প্রতি, তাতে আমার এটা বলতে দ্বিধা নেই যে আমিও তোমাকে ভালোবাসি। শুধু একটা কথা রাখবে প্লিজ, যে হাত আজ ধরলে সেটা ছেড়ে যেও না। কথা দিলাম নয়না। জানি আজকের যুগে প্রেমিক প্রেমিকার কথার দামও ভোটের আগে নেতাদের মতো, তবুও বিশ্বাস রেখো, সেই প্লাস্টিক প্রেমিক আমি হব না। ভালোবাসি। এই জন্ম শেষে ভালোবাসার কথা রেখো। শুনছিলেন রাহুল চক্রবর্তীর লেখা কথা রেখো। শতদ্রুর ভূমিকায় অরিত্র, নয়নার ভূমিকায় অঙ্কিতা সিনহা, রাইমার ভূমিকায় জয়িতা ব্যানার্জি, জনৈক অভিনেতার ভূমিকায় সৌভিক ভট্টাচার্য, কথক সৌভিক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ মিত্র, সমগ্র পরিচালনায় এবং সূত্রধর আমি অভিষেক। শেষ হলো এই রোববার সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন কথা রেখো।
নবকল্লোলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকম একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস FM-এ।